গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে আপনাকে আপনি নিজেই বলেছেন যে শেখ হাসিনা আপনাকে ফোন করেছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে আপনাকে অফার দেওয়া হয়েছে নির্বাচন করার, এবং 12 কোটি টাকা একটি ওষুধের বাক্সে করে আপনার কাছে নিয়ে এসেছি। এর কতটুকু সত্যতা আছে বা কেন বা আপনি ফিরিয়ে দিলেন? বিএনপি জামাত সহ এই যে বিরোধী আরো ছাত্র সংগঠনগুলো আলাপ আলোচনা না করে তাদেরকে বাইপাস করে যদি অন্য কিছু করে চেষ্টা করে, তখনই কিন্তু একটা অঘটন ঘটবে। জাতীয় ঐক্য বা জাতীয় সংলাপে ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ নিয়ে ছাত্রদেরকে আগে ডাকা হয়, যার ফলে রাজনৈতিক একটা বিভাজন বা বিএনপি একটা প্রতিক্রিয়া দিয়েছে। হ্যাঁ, তারপরে বিএনপি নিজেরা গিয়েছে, তারপরে একটা জাতীয় সংলাপ হয়েছে। এইটাই আমি বলতেছিলাম যে দেখেন, বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু কোনো ওইভাবে সংগঠন না, এটা একটা ব্যানার ছিল এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, যেখানে সমগ্র ছাত্ররা দল মতের ঊর্ধ্বে উঠে এখানে কিন্তু সমর্থন দিয়েছে এবং এই কমিটিতে ছিল। ধরেন ছাত্র অধিকার পরিষদের আমরা 18 সালে শুরু করেছিলাম, সেই সময় কিন্তু সব ছাত্ররাই ছিল। এইবারও আমার সব ছাত্ররা ছিল। ছাত্র দল, শিবির, বাম, ডান, উমামা ফাতেমা ও ছাত্র ফেডারেশনের নেত্রী ছিল, আমাদের ঢাকা কলেজের নাজমুল, ছাত্রদিকের তরিকুল, এরকম বিভিন্ন সংগঠন থেকে শিবিরের ছেলেরাও ছিল। তো সবাই সমর্থন দিয়েছিল। কেন? প্রথমত এটা একটা ছাত্রদের জনপ্রিয় দাবি, যৌক্তিক দাবি, মেধাবীদের দাবি, মেধার একটা মূল্যায়নের দাবিতে দাবি। দ্বিতীয়ত হচ্ছে আপনার এইখানে যখন এই আন্দোলনে ক্রমাগতভাবে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হলো, ক্যাম্পাসে হামলা হলো, নারীদেরকে লাঞ্ছিত করা হলো, সমস্ত পর্যায়ের মানুষের বিবেককে নাড়া দিয়েছে। মানুষ সেই হামলা নির্যাতনের প্রতিক্রিয়া দেখিয়েছে, প্রতিবাদ করেছে। তার ফলে এটা বিশেষ করে আমরা যখন দেখেছি যে আমাদের রাজনীতির লিগেছি হচ্ছে এই কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলনকে কেন্দ্র করেই এই 24-এর আগে একটা ছাত্র জাগরণ ঘটিয়ে আমরা একটা রাজনৈতিক দল গঠন করেছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ধারা সূচিত করার জন্য। সেই কোটা যদি ফিরিয়ে আনে তাহলে তো আমাদের রাজনীতির গ্রাউন্ড থাকে না। তখন কিন্তু আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করেও এই আন্দোলনে কিভাবে রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা যায় আমরা চেষ্টা করেছি। কারণ আমরা জানি, আমাদের অভিজ্ঞতা আছে যে এইটি একটা জনপ্রিয় আন্দোলন যেখানে তরুণদের, ছাত্রদেরকে সম্পৃক্ত করা যায় এবং আলটিমেটলি জাতির মুক্তির আন্দোলনের এখানে নিয়ে যাওয়া যায়। তো সেই দিকে হয়েছে। কিন্তু এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে কিন্তু এখন আবার আগের মতো সব ছাত্র সংগঠন নাই। শিবিরের নেতা আবাসে ফিরে গেছে। কাজে সেই ক্ষেত্রে এখন আমাদের প্রধান উপদেষ্টাকে এটা উপলব্ধি করতে হবে, বুঝতে হবে যে এখন বৈষম্য বিরোধী আন্দোলন মানেই সমগ্র ছাত্র সমাজ না, কিংবা জাতীয় নাগরিক কমিটি মানেই সকল নাগরিকরা না। এখানে তারা একটা নতুন দল করতে চায় বা সংগঠন করতে চায়, তারা একটা পোর্শন, আদার পোর্শন হিসেবে যারা প্রতিষ্ঠিত সমাজে এক্সিস্টিং আছে, বিশেষ করে বিএনপি জামাত সহ এই যে বিরোধী সংগঠনগুলো, আলাপ আলোচনা না করে তাদেরকে বাইপাস করে যদি অন্য কিছু করে চেষ্টা করে, তখনই কিন্তু একটা অঘটন ঘটবে। গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে আপনি নিজেই বলেছেন যে শেখ হাসিনা আপনাকে ফোন করেছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে আপনাকে অফার দেওয়া হয়েছে নির্বাচন করার, এবং 12 কোটি টাকা একটি ওষুধের বাক্সে করে আপনার কাছে নিয়ে এসেছি। এর কতটুকু সত্যতা আছে বা কেন বা আপনি ফিরিয়ে দিলেন? এইখানে দেখেন যে এই বিশেষ করে সবাই বলছে যে দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু চাকসু না থাকায় রাজনীতিতে মেধাবী তরুণদের একটা শূন্যতা তৈরি হয়েছে। 2018 সালে কিন্তু আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে কিছু তরুণদেরকে আমরা রাজনীতিতে সম্পৃক্ত করতে পেরেছিলাম। এবং গত এই 24-এর নির্বাচনে সরকারের কিন্তু প্ল্যান ছিল বিএনপিকে বাদ দিয়ে বিএনপির আংশিক কিছু নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছোট ছোট দল কিংবা সম্ভাবনাময় দল তাদেরকে নির্বাচনে নিয়ে আসা, এবং জেনারেল ইব্রাহিম, শাহজাহান ওমরের মতো অনেক লোককে, তৈমুর আলম খন্দকাররা আমরা নির্বাচনে গেল। সেখানে আমরা গত 7-8 বছরে ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে মানুষের কাছে একটা আস্থা ভরসার জায়গায় ছিলাম। দেশের পাশাপাশি বিদেশিদের কাছেও আমাদের একটা গ্রহণযোগ্যতা ছিল। সরকার চেষ্টা করেছে আমাদেরকে নানানভাবে এই নির্বাচনে নিয়ে যাওয়ার জন্য। বিশেষ করে প্রধানমন্ত্রী নিজে ফোন দিয়েছে। সে সময় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ছিল কর্নেল ফারুক খানকে আমার কাছে পাঠিয়েছিল নির্বাচনে যেন আমরা যাই সেই বিষয়ে। এই যে জেনারেল ইব্রাহিম গেল, যে সেই ইব্রাহিম যাদের মাধ্যমে এই আপনার সমঝোতা তৈরি করলো, হাসান মাহমুদ, তারপর আপনার কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, যদিও তিনি একজন পত্রিকার সম্পাদক, কিন্তু তিনি বিশেষ করে বলা হয়ে থাকে যে আমাদের প্রতিবেশী দেশের হয়ে কাজ করেন গোয়েন্দা সংস্থার সাথে, এবং এই নির্বাচনে তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন। আমি কিছু দেখেছি অনেক মিটিংয়ে। তো তারা তখন নারায়ণবাবু বলছে যে বিপিনুর বা গণ অধিকার এদেরকে দরকার। আমাকে নির্বাচনের আপনার 2-3 দিন আগে হোটেল হলিডে ইন্টারন্যাশনাল, এখনো তো ওখানে সিসিটিভির ফুটেজ টুটেজও পাবেন, আমি হেফাজতের 2জন নেতা,
আরো কয়েকটা রাজনৈতিক দলের নেতাদেরকে ওখানে তুলে নিয়েছিল এবং ওখানে ভয়ভীতি দেখিয়ে তারা বলছিল আমরা যেন নির্বাচনে যাই। তো পরিস্থিতিটা এমন, দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু পুলিশ হত্যা মামলায় জেলে নিয়ে গেছে, মির্জা আব্বাসকে গ্রেপ্তার করেছে, বিএনপি জামাত সহ বিরোধী দল আমাদের নেতাকর্মী সহ প্রায় 30,000 নেতাকর্মী ততদিনে গ্রেপ্তার। তো এখন আমি যদি ওইখানে বলি যে আমি না যাবই না নির্বাচন, ওইখান থেকে কিন্তু আমাকে ডিবির কার্যালয়ে নিয়ে যাবে। তো আমি কৌশল করে পরিস্থিতি কিভাবে স্কিপ করা যায় সেই চেষ্টা করেছিলাম। শেষ দিনও আমার কাছে টাকা নিয়ে এসেছিল যে আপনাদের যে সমস্ত প্রার্থীরা নির্বাচন করবে কিছু টাকা পয়সা দিয়ে এবং আপনারা একটা অফিস কেনেন, মানে একটা এই অ্যামাউন্টের কথা তারা বলছে যে এখানে 12 কোটি টাকা আছে, এটা আপনারা নেন। আর যারা নির্বাচন করবে তাদের জন্য তো আমরা প্রত্যেকের প্রার্থী দাঁড়াইলেই তার জন্য মিনিমাম বাজেট 30 লাখ, আর এমপিওর মতো যারা নির্বাচন করে তাদের জন্য আমরা 2 লাখ টাকা করে 2 কোটি টাকা করে দিয়ে দেবো এবং আপনাদের আমরা 5-7 জনকে আমরা এমপি বানায় নিয়ে আসবো, এটা তারা বলেছিল। কিন্তু আমাদের কাছে মনে আসে যে এতদিন ধরে লড়াই সংগ্রাম করলাম, এখন যদি এই নির্বাচনে যাই মানুষ তো বেইমান হিসেবে এবং আজীবনের জন্য আমরা রাজনীতিতে প্রত্যাখ্যাত হবো। আমরা কিন্তু যাইনি এবং আপনি দেখেছেন 28 অক্টোবরের পরে এই পল্টনের, এই রামপুরা, এই যাত্রাবাড়ি, এই উত্তরাতে এই গণঅধিকার পরিষদ এই তরুণরা কিন্তু রাজপথে লড়াই সংগ্রাম করেছে, আহত হয়েছে, হামলার শিকার হয়েছে, এমনকি গ্রেপ্তার হয়েছে, কিন্তু লড়াই চালিয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এই আপসীন ভাবমূর্তির কারণেই কিন্তু মানুষ আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে, সম্ভাবনার জায়গাটা খুঁজে পায়। তো কাজেই সেই দায়বদ্ধতার জায়গা থেকে এই ধরনের অফার আমাদেরকে কখনো টলাতে পারে না। বিশেষ করে আমাদের এই তরুণ নেতৃবৃন্দের যে কমিটমেন্ট, ডেডিকেশন, স্বাভাবিকভাবেই ছাত্রদের ধরেন পড়াশোনার পরে যেটা বলছে যে একটা চাকরির আগ্রহ থাকে, তাদেরকে যদি এই ধরনের টাকার কোটি টাকার লোভ দেখানো হয় কয়জন ছাত্র সেটা সামাল দিতে পারে? আমরা আমাদের শীর্ষ নেতাদেরকে নিয়ে মিটিং করেছি যে যেহেতু সবই তরুণ, যে ভাই তোমরা কি চাও, অসৎ সুবিধা নাকি জাতির কাছে নিজেদের আপসীন ভাব? এখানে একটা প্রশ্ন, যে এই যে আপনি বললেন যে লোভের রাজনীতিতে ফেলে দেওয়া, এই লোভের রাজনীতিতে ফেলে দেওয়াটা কতদিন চলবে? কারণ বাংলাদেশের সরকারগুলো গঠন করতে নিলে লোভের রাজনীতিতেই কিন্তু বেশি পাতানো হয়। তাহলে লোভের রাজনীতিতেই যদি আবার আমরা ফিরে যাই তাহলে সাধারণ জনগণের কি হবে? আবার সেই একদিনের ভোটে সাধারণ জনগণ গুরুত্বপূর্ণ না, এই জন্যই কিন্তু আমরা বলছি যে প্রথমত আমাদেরকে তাহলে কি সংস্কারের প্রয়োজন নাই? রাইট, এই জন্য বলছি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, সংস্কারগুলো তো প্রয়োজন, এবং মানুষের মধ্যে সেই একটা মূল্যবোধ তৈরি করতে হবে যে আমার একটা ভোট 1000 টাকা 500 টাকা আমার হাতের গুজে দিল, আমি তাকে ভোট দিব। আমি ব্যক্তিকে চিনি না, কোন একটা দলের কারণে তাকে ভোট দেবো, আমি যদি আমার প্রার্থী তার সম্পর্কে না জানি, তার কর্মকাণ্ড সম্পর্কে না জানি, আমি কেন তাকে ভোট দেবো? এবং বিশেষ করে আপনি যেটা বলেছেন এই যে প্রলোভন দিয়ে নির্বাচনে নেওয়া, এবং দেখেন আমাদের বড় বড় দলগুলো তো অনেক নজির আছে, এই দল থেকে মনোনয়ন না পাইয়া ওই দলে চলে যাচ্ছে। যেমন ধরেন এই এখন এই ছাত্রদের এখানে অনেক লোকজন ভিড়ছে স্রেফ সুবিধা নেওয়ার জন্য, কারণ তারা যদি একেবারেই ডেডিকেটেড একটা ডেমোক্রেটিক রাজনীতির জন্য তাদের আগ্রহ উদ্দীপনা থাকে, এতদিন আপনারা রাজনীতিতে আসেন নাই, কিংবা আন্দোলনের সময় আপনি কয়জনকে চিনতেন? এখন অনেককে বিভিন্ন ধরনের নাগরিক কমিটি, এই কমিটি, আবার সেই সুবিধাবাদী একটা শ্রেণী কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে এই ছাত্র তরুণদের দিকেও ভর করছে। এমনকি আমার সাথেও যারা ডেডিকেশন নিয়ে রাজনীতি করছে, এখন অনেক দেখছে এই দিকে গেলে একটা সুযোগ সুবিধা পাওয়া যায় নগদ, অনেকে বলছে ভাই আমি ওই দিকে একটু যেতে চাই। বলছি যাও, আমরা একটা ডেডিকেটেড টিম তৈরি করতে চাই যে যারা এই আপসীনভাবে সততার সাথে রাজনীতি করবে। আপনি যেটা বলছিলেন, আমার যেটা বাস্তবতা মনে হয়, যেটা বলে দুনিয়া সৃষ্টির পর থেকে পাপ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তো স্বাভাবিকভাবেই আমার বাংলাদেশের বাস্তবতায় এই যে রাজনীতিবিদদের যে আপনার কোরবানির এই পশুর মতো, গরু ছাগলের মতো বিক্রি হয়ে যাওয়া, এটা বাংলাদেশের রাজনীতিতে অনেক দিন ধরে চলে আসছে এবং মনে হয় আরো বেশ কয়েক যুগ ধরে হয়তো চলবে।